এখন যে কোনো ঘটনারই একটা নেগেটিভ সাইড থাকে, একটা পজিটিভ সাইড থাকে, ভালো মন্দ দুই দিকই থাকে। এই ঘটনাটা সেদিন দুপুরবেলা যেটা হঠাৎ করে পুলিশ দরজায় এসে হাজির হলো, হ্যাঁ নিশ্চয়ই ঘটনাটা আকস্মিক ছিল। হঠাৎ করে কেউই কিছু বুঝে উঠতে পারেননি, আমরা স্বাভাবিক কেউ কিছু বুঝিনি যে কি বলতে চাইছে। তো তারপরে ঘন্টা সময় পেরোনোর সাথে সাথে যখন পুরো ব্যাপারটা স্পষ্ট হলো, আজকে দাঁড়িয়ে আমার একটা জিনিস ভাবতে বেশ মজা লাগছিল যে একটা আইন আমাদের দেশেই রয়েছে, আইনটা আমরা কেউ কেউ শুনে থাকি, কিন্তু পুলিশের আচরণগুলো সব সময় আইন অনুযায়ী হয় না বলে আইনটা অনেক সময় ওই খাতায় লেখা কাগজের মধ্যে চাপা পড়ে থাকে। মহিলাদেরকে অ্যারেস্ট সন্ধে 6টার পর করা যায় না, যতক্ষণ না সূর্য উঠছে অন্তত সকাল 6টা পর্যন্ত কোনো মেয়েকে গ্রেপ্তার করা যায় না। এই আইনটা আমাদের দেশের যে আইনের বই সেখানে স্পষ্ট লেখা ছিল, কিন্তু আইনটা কি আমরা সবাই জানতাম? আমরা তো চোখের সামনে দেখছি ভাঙড় থেকে শুরু করে ক্যানিং, মিনাখা, বিভিন্ন জায়গায় যখন ওই পুলিশ গিয়ে গিয়ে মানুষের ঘর ভাঙচুর করছে, মহিলাদেরকে টানতে টানতে থানায় তুলে আনছে, তখন এই সমস্ত আইন মানা হতো না। ওই আইন বইয়ে চাপা পড়েছিল। কিন্তু দেখুন, নিউ টাউনে যখন পুলিশ এলো, যখন নাতাশাই চ্যালেঞ্জ করতে করতে যখন সন্ধ্যা 6টা গড়িয়ে গেল, পুলিশকে কিন্তু আইনটা মানতে হলো। ওই সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সন্দেশখালী, নিউ টাউন এবং আমরা শুনেছি ব্যারাকপুর, জানি না তারা কেন এসেছিলেন, তো এই 3 থানার পুলিশকে কিন্তু ওই 12 ঘন্টা বসে বসে অপেক্ষা করতে হলো, মশার কামড় খেতে হলো। এই যে বিষয়টা, এবং এই পুলিশের এই অ্যাকশনটার মাধ্যমেই সবাই জেনে গেলেন কিন্তু যে পুলিশ কেন বসে আছে, জেনে গেলেন যে আইনে লেখা আছে 6টার পরে অ্যারেস্ট করা যায় না, তাই পুলিশকে বসে থাকতে হয়েছে। অর্থাৎ পুলিশের ওই ভূমিকাটা, পুলিশের ওই হঠাৎ করে বাড়িতে হানা দেওয়ার যে স্টেপটা, এই যে নেগেটিভ কাজটা করলো তার ফলে কিন্তু একটা পজিটিভ সাইড হলো। যারা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ফলো করছেন তারা জেনে গেলেন যে পুলিশ 6টার পরে মহিলাদেরকে অ্যারেস্ট করতে পারে না। আমার বিশ্বাস আগামী দিনে আইএসএফ হোক কি অন্যান্য যে কোনো বিরোধী শক্তির বাড়িতে মহিলাদেরকে যদি অ্যাটাক করতে যায়, তাহলে প্রথম পুলিশকে ওই কথাটা একবার শুনতে হবে যে 6টার পরে এসছেন কেন, ফিরে যান। দ্বিতীয় কি, অ্যারেস্ট করার সময় ওই যে অ্যারেস্ট মেমো নেই, অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো সার্চ ওয়ারেন্ট নেই, পুলিশ ঢুকতে পারে না, এও তো আমরা জানি ঢুকতে পারে না। কিন্তু বাস্তবে পুলিশকে এগুলো খুব কম প্রশ্নের মুখোমুখি হতে হয়। কিন্তু যখন নাতাশা ওই চ্যালেঞ্জটা করলো, সেখানে পুলিশ কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। 12 ঘন্টা 15 ঘন্টা ধরে তারা অপেক্ষা করে গেলেন। তারা এটা স্বীকার করতে বাধ্য হলেন যে তারা কোনো কাগজ ছাড়া লোকের বাড়ি ঢুকতে এসেছিল, এবং তাই তাদেরকে ওই 15 ঘন্টা বসে থাকতে হয়েছে, কারণ তারা বেআইনি কাজটা করছিল, আমরা নই। 15 ঘন্টা পেরোনোর পর তারা এলেন, গ্রেপ্তার করলেন। বাকিটা আপনারা প্রত্যেকেই জানেন যে কোর্টে আর কিছু বলার ছিল না, কোর্ট জামিন দিয়ে দিল। আমি এই ঘটনার বিস্তারিততে যাব না। আজকে এই যে আলোচনা, আজকে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংগঠনিক আলোচনা, কর্মী সভা, আগামী লোকসভা নির্বাচনে আমাদের কি কাজ থাকবে, আমরা কিসের ভিত্তিতে এগোবো, সেই দায়িত্ব নিয়ে আজকে আলোচনা। তো প্রথমেই যেটা বলবো, এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এটা বোঝা যাচ্ছে যে 2021 থেকে আজকে 2024, এই 3টে বছরের মধ্যে একটা বিধানসভা, একটা পঞ্চায়েত ভোট এবং একটা লোকসভা ভোটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। এই 3 বছরের মধ্যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আইএসএফের শক্তি ক্রমশ বাড়ছে, কোনো কমার জায়গা নেই। আইএসএফ ক্রমশ বারাসাত সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় রাস্তায় দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে সংগ্রাম করছেন, পুলিশের মার খাচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, আবার লড়াই করছেন। সেটা একমাত্র সংগ্রামী শক্তি হিসেবে দাঁড়িয়েছে আইএসএফ। এই বারাসাত লোকসভাতে যিনি সাংসদ এই আজ পর্যন্ত ছিলেন, গত 10 বছর যিনি সাংসদ ছিলেন, আপনারা জানেন কিছুদিন আগে তিনি একটি অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছিলেন জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তিনি কাঁচা বেগুনকে পার্লামেন্টে একটা ব্যঙ্গাত্মকভাবে একটা প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের ধরনটি ভালো,
প্রতিবাদের ধরনটি ভালো এই কারণে, কারণ তৃণমূলের একজন সাংসদ পার্লামেন্টে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তুলছে। কিন্তু আজকে এই প্রশ্নটাও একই সাথে তোলা দরকার যে জিনিসপত্রের দাম বাড়ার জন্য যে আইনগুলো পরপর পাস হয়ে গেছিল, যখন ভারতবর্ষে কৃষক বিরোধী কৃষি আইন পাস হয়ে গেল, যখন অত্যাবশ্যকীয় পণ্য আইন পাস হয়ে গেছিল, তখন তৃণমূলের সাংসদরা কী করছিলেন? তারা কেন ওই বিজেপির ওই কালা কানুনের বিরুদ্ধে কোনো ভোট না দিয়ে তারা পার্লামেন্টেই যাননি? কিসের কারণে? বিজেপি যে পার্লামেন্টে ওই আইনগুলো পাশ করাতে পেরেছিল তার কারণ তৃণমূল এবং আরও অনেকে সেই জায়গা তৈরি করে দিয়েছিল। তারা কিন্তু তাদের সাংসদ হিসেবে সেই ভূমিকা রাখেননি। আজকে এই প্রশ্নটা আইএসএফের এই মঞ্চ থেকে উঠবে। আজকে বসিরহাটে যিনি সাংসদ ছিলেন, অনেকেই বলছেন সন্দেশখালির এই ঘটনাতে তাকে তো দেখা যায়নি। ঠিকই দেখা যায়নি। শুধু সন্দেশখালি কেন, গত 5 বছরে একের পর এক ঘটনা ঘটে গেছে। যখন এনআরসির বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে, যখন আমফানে মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, যখন লকডাউনে মানুষের কাজ চলে গেছে, খাওয়া হচ্ছে না, তখন কিন্তু সেই সাংসদদেরকে পাশে দেখা যায়নি। আজকে আইএসএফ যে লড়াইটা করছে, আইএসএফ প্রথম থেকে এই স্বীকৃতির ভিত্তিতে লড়াই করছে, এই প্রতিজ্ঞার ভিত্তিতে লড়াই করছে যে আমরা অধিকারের জন্য লড়াই করছি। সরকারের দুই সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার, মানুষকে যে ভিখারিতে পরিণত করার যে প্রবণতা দেখা দিয়েছে তাদের মধ্যে, কিছু একটা হলেই তাকে চুপ করানোর জন্য একটা টাকা অ্যালট করে দিচ্ছে। সরকারের টাকা তো পাবলিকের টাকা, তাহলে পাবলিকের টাকা যখন তারা মুখের ওপর এইভাবে ছুড়ে দিচ্ছে এবং বারবার সেই ঘোষণা করছে যে আমাকে যদি ভোট না দাও তাহলে ওই টাকা বন্ধ হয়ে যাবে, আবাস যোজনার ঘর পাবে না, কি 100 দিনের কাজ পাবে না, কিংবা রেশন বন্ধ হয়ে যাবে, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আইএসএফ এই রাজনীতি করছে যে কারোর কিছু বন্ধ হবে না, কারণ বন্ধ করার অধিকারই কারণ নেই। সরকার সাধারণ মানুষের, সরকার পরিচালনায় সাধারণ মানুষের নেতৃত্বে হবে এবং আইএসএফ সেই লড়াইটাই করছে যেখানে মানুষকে তার অধিকারের দৃষ্টিভঙ্গিতে দেখা হবে, তার অধিকারের লড়াইয়ের শরিক হিসেবে দেখা হবে, ভিক্ষার লড়াইয়ের নয়। আজকে আইএসএফের এই যে কর্মী সভা, আপনারা জানেন যে সামনে 2024-এর লোকসভা নির্বাচন, অনেকে অনেক কথা বলবে, পরস্পর বিরোধী কথা বলবে, কিন্তু আমাদের আইএসএফের মঞ্চ থেকে আমাদেরকে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষকে সংগঠিত করার সেই লড়াইয়ে নামতে হবে, যে লড়াইটা আজকের দিনে কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ কিন্তু অপেক্ষা করছে, যার জন্য তৃণমূল বলবে বিজেপির বিরুদ্ধে কথা, বিজেপি বলবে তৃণমূলের বিরুদ্ধে কথা, এই কথা খুব জানা। কিন্তু আইএসএফ আমরা কি বলবো? আইএসএফ হিসেবে আমরা যদি মানুষের অধিকারে কথা বলতে চাই তাহলে অটোমেটিক যে কথা আসবে সেটা তৃণমূল এবং বিজেপি দুই সরকারের বিরুদ্ধেই আসবে। কারণ আমরা খুব ভালো করে জানি পশ্চিমবঙ্গের তৃণমূলের যে অগণতান্ত্রিক চেহারা, পশ্চিমবঙ্গের তৃণমূলের যে স্বৈরতান্ত্রিক চেহারা, সেইটাই পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছে। যদি সেটা না থাকতো তাহলে আজকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির জায়গা এখানে থাকতো না। 2019 সালে বিজেপি যা ভোট পেয়েছে আর 2014 সালে বিজেপি যা ভোট পেয়েছে, এই বারাসাত লোকসভায় তার কোনো তুলনা হয়? 2014-তে বিজেপি খুব সামান্য কিছু ভোট পেয়েছিল, তারপরে 2019-এ এত বাড়লো কী করে? বেড়েছে, তার কারণ হচ্ছে 2014 থেকে 19 এই সময়টা জুড়ে তৃণমূলের যে অগণতন্ত্র, তৃণমূলের যে একচেটিয়া শাসন, যে শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে হয়তো বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু আজকে আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত মানুষকে একজোট করে মানুষের অধিকারের দাবিতে আইএসএফের নেতৃত্বে এই লড়াইয়ে নেমেছি। এবং এটুকু বলতে পারি, এবং আপনারা যখন এখানে আছেন আমি জানি আপনাদেরও প্রত্যেকেরই এটা মনের কথা যে এই লড়াইয়ে আইএসএফ ততদূর অবধি লড়বে যতদূর অবধি না এই দুই স্বৈরতান্ত্রিক শক্তিকে পরাস্ত করা যায়। আইএসএফ শেষ পর্যন্ত সেই লড়াইটা লড়বে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার বক্তব্য শেষ করছি। সংবিধান বাঁচানোর দাবিতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, দেশে স্বৈরতন্ত্র মোছার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আইএসএফের নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে, আগামী দিনে আপনাদের প্রত্যেকের নেতৃত্বে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।